একটা লেখা দেখে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। তার মানে আদ্রর শ্যামবতী আর কেউ নয় আমি? কিন্তু এটা কিভাবে? আজকের সকালে যে আমি আমার হুরকে এভাবে ফেরত পেয়ে যাব তা কল্পনাতেও ভাবিনি। আজ এই রাস্তায় না এলে হয়তো আমার এই শ্যামবতীকে আমি খুঁজেই পেতাম না। আড়াল থেকে দেখছি আমার শ্যামবতীকে। বৃষ্টির সাথে তার শুভ্রতার ছোঁয়ায় তাকে লাগছে সবচেয়ে বেশি স্নিগ্ধ। তাকে দেখে কামনার অনুভূতি হয় না। অনুভূতি নতুনত্বের। অনুভূতি হয় নিজেকে চেনার। তাকে দেখে বিশুদ্ধ প্রকৃতি প্রেমিক ও প্রকৃতিকে ছেড়ে তার প্রতি আকৃষ্ট হবে। এমনটাই তুমি। আমার তুমি। আমার শ্যামবতী, আর আমার হবু অর্ধাঙ্গিনী। এবার আমি সবটা মিলিয়ে দেখছি। তাড়াতাড়ি আপুর ফোনটা নিয়ে এসে মিলাতে শুরু করলাম। আমি চট্টগ্রাম আগেও এসেছি। রাইসা তখন বেশ ছোট ছিল। আমি প্রতিদিন রুটিন করে আপুর ফোনে আমার ছবি তুলতাম। বলতে গেলে আপুর ফোনটা আমার কাছেই থাকত। তাই ছবিগুলো বের করতে বেশি সময় লাগল না। আমার নীল রঙের কুর্তি পরা অবস্থায় ছবিটা বের করে দেখলাম। মিলে গেছে। তারিখ সেম, বর্ণনা অনুযায়ী ও সম্পূর্ণ মিল। তার মানে ওই দিন রাস্তায় আদ্র ছিল। আর সেই আড়াল নজরও আর কারোর নয় বরং আদ্রর। এবার আমার আস্তে আস্তে স্মৃতিতে স্পষ্ট ভাসছে। ৩ তারিখ পরীক্ষা থাকায় ১ তারিখ আমি ভাইয়ার সাথে ঢাকায় চলে যাই। যাওয়ার কথা শুনে আমার মন খুব খারাপ হয়, তাই পার্কের বেঞ্চে মুখ ফুলিয়ে বসেছিলাম সেদিন। কিন্তু হঠাৎ পাশে তাকিয়ে অনেকগুলো চকলেট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ভাইয়া আশেপাশে থেকে দিয়েছে, কিন্তু আমি ভুলছিলাম, চকলেটগুলো দিয়েছিল আদ্র। এই ডায়েরিতে সব আমার বর্ণনা দেওয়া। এমনকি আমরা যেদিন বগাকাইন হ্রদে গিয়েছিলাম সেদিনের তারিখ দেওয়া আর লেখা। তুমি বড়ই অদ্ভুত। আমি আমার জীবনে প্রথম কোনো মেয়েকে দেখলাম যে কিনা প্রকৃতিকে এতটা গুরুত্ব দেয়। গোলাপি রঙের কুর্তি, জিন্স, হাইকিং শু। তোমার ওই ড্রেসিং সেন্স অনেক ভালো। আর আমি তো তোমার ওই কাজলে ডুবে যাওয়া চোখেই শেষ। এত কাছে থেকেও তোমাকে ছুঁতে পারছি না। এর চেয়ে আর কষ্টকর কি হতে পারে? এতগুলো বছরের অপেক্ষা। কবে বুঝবে তুমি আমায়? আরেকটায় একই তারিখ আর লেখা। তুমি যে আমায় এভাবে লক্ষ্য করো তা কিভাবে বুঝলাম না। লক্ষ্য যেহেতু করেছ তাড়াতাড়ি প্রেমে পড়ে যাও না। হায় কপাল, কবে যে আমার অপেক্ষার অবসান ঘটবে। আমি দৌড়ে আপুর কাছে চলে গেলাম। আমাকে এভাবে দৌড়াতে দেখে আপু বোকা বনে গেল। আপু, কিরে? আফরা, এভাবে দৌড়াচ্ছিস কেন? আপু, এগুলো কি? তারপর একে একে আপুকে সব বললাম। আর আপুও কষ্ট করে অগত্যা মুখ খুলল। আপু, তোর আর আদ্রর বিয়ের কথা প্রায় পাকা হয়ে গেছে। ২-১ দিনের মধ্যে ওরা তোকে দেখতে আসবে। আমি তোর রাগ খুব ভালোভাবে জানি। তাই কিছু বলার সাহস পাচ্ছিলাম না। আর আমার মনে হয় তুই আমার মুখের উপর না বলবি না। এম আই রাইট? সিরিয়াস ভঙ্গিতে। আপু, তুমি বললে তো জানো দিয়ে দিব, তাই বলে আমার কি জানার কোনো অধিকার নেই? অসহায়ভাবে। আপু, তার জন্য আমি দুঃখিত। এর জন্য গিয়ে আদ্রকে ধর। আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু আদ্র বলল ও নিজে তোকে বলতে চায়। খুব বলছে। এক্কেবারে বাহাদুরের মতো। দেখো এর ডায়েরি। আপু আমার কথা শুনে হাসতে শুরু করল। এবার আমি আপুকে বললাম সবটা যেন সিক্রেট থাকে। এবার আমি আদ্রকে মজা দেখাবো। আমাকে কচু চেনে। এবার দেখাবো আফরা কি জিনিস। হি হি। আমি যে আদ্রকে অপছন্দ করি তা কিন্তু নয়। আমিও মনে মনে আদ্রকে খুব পছন্দ করি। কিন্তু প্রেম নামক জিনিসটায় আমার বরাবরই খুব ভয় লাগে।
কিন্তু এখন যেহেতু এই কথাটা বিয়ে পর্যন্ত গেছে তাই আমার কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে আদ্রকে একটু শাস্তি দেওয়া যাক। সারাদিন আমি আদ্রকে নিয়ে ভাবলাম। আজ কৌশলে আদ্রর সাথে কোনো রকম যোগাযোগ করিনি। বাসা থেকে খুব তাড়াতাড়ি বের হয়েছিলাম। যেহেতু আপুকে বারণ করেছি তাই আপুও আর আদ্রকে কিছু বলেনি আমার ব্যাপারে। এবার বুঝলাম আদ্র কিভাবে আমার সব তথ্য পেত। আমার নিজের বোনটাই ছিল বিভীষণ। আবার কলেজ থেকেও বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি। আজ বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি, ফোনটাও অফ করে রেখেছি। বাসায় এসে খাওয়া দাওয়া করে কোনো রকমে ঘুমিয়েছি। বিকেলে পার্কেও যাইনি। কিন্তু আমি তো আমি। জীবনেও সকালের প্রকৃতি উপভোগ না করে আমি থাকতে পারবো না। বাসায় বারান্দাতে অনেক গাছ লাগিয়েছি। ছাদে তো আছেই। ভোরবেলায় চলে যেতাম ছাদে। দোলনায় বসে সকালের ঠান্ডা হাওয়ার সাথে বিভিন্ন গাছ, ফুল দিয়ে সাজানো কৃত্রিম প্রকৃতি দেখতাম। আর এখন আসল পেয়ে লোভ সামলাতে পারিনি। নামাজ পড়েই বেরিয়ে পড়লাম বাইরে। ছোট ছোট পাহাড়ের দিকে তাকিয়ে আছি। পাহাড় থেকে খুব সুন্দর একটা হরিণের বাচ্চা নেমে এলো, আমি শুধু অবাক চোখে দেখেছি। বাচ্চাটা অতি মাত্রায় কিউট। হাঁটতে হাঁটতে পার্কের বেঞ্চিতে বসলাম। দূর থেকে দেখলাম কেউ রক্তচক্ষু নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। কাছে আসতে আসতে একদম এগিয়ে এলো আমার দিকে, আমি আদ্রকে দেখেই একটা ঢোক গিললাম। কি ভয়ানক সেই চাহনি! বলতে বলতেই আমার হাত অটোমেটিক গালে চলে গেল। কারণ আদ্র আমার গালে এক রামচর বসিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে গালটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। জীবনে মার তো দূরে থাক, বকাটাও খাইনি, আর এ আমার গালে চর বসিয়ে দিল। চোখের পানি যেন কোনো বাধা মানছে না। আদ্র গোমরা মুখ, প্রচণ্ড রেগে, এতগুলো ফোন কল, এতগুলো মেসেজ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকা। আমাকে মানুষ মনে হয় না? চিৎকার করে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছু না বললে ভুল হবে, আসলে আমি কিছু বলতে পারছি না। গলা থেকে যেন কোনো স্বরই বের হচ্ছে না। আদ্র আমাকে ঝাঁকিয়ে বলতে শুরু করল। আদ্র, কি হলো, কথা বলছো না কেন? প্রায় 2 দিন তোমার কোনো খবর আমি পাইনি। বুঝতে পারছো কতটা কষ্টে ছিলাম? হা, তুমি কি করে বুঝবে? তুমি তো বুঝতেই চাও না। এবার আর আমি চুপ করে থাকতে পারলাম না। মানে অপমানেরও একটা লিমিট থাকা উচিত। কি বুঝবো আমি? কি বুঝবো? কি বুঝিয়েছেন আমাকে? আর কি যেন বললেন, আমি আপনার ফোন কলস, মেসেজ দেখিনি তাই তো? কেন দেখব? কে হন আপনি আমার? বেশ জোরে। আদ্র, কি হই তুমি জানো না? আমি কি করে জানব? আপনি কখনো আমায় বলেছেন? আদ্র, ডায়েরিটা পড়েও কিছু বুঝোনি? নাকি না বুঝার ভান করছো? আমি এবার আদ্রর দিকে অবাক চোখে তাকিয়ে আছি। ভাবছি উনি কি করে জানলো যে আমি ডায়েরিটা পড়েছি। আমার আপুকে আমি যতটা জানি ও কখনোই নিজের ওয়াদা ভঙ্গ করে না, তাহলে? আদ্র হয়তো বুঝতে পেরেছে তাই বলল। আদ্র, কি ভাবছো যে আমি কি করে জানলাম তোমার কাছে ডায়েরি? তাহলে শোনো, আমি একজন সেনাবাহিনীর লোক। তাই নিজের জিনিস হারিয়ে ফেলে বোকার মতো বসে থাকার মানুষ আমি নই। ডায়েরিটা আমি গাড়ি থেকে হারিয়েছি, আর গাড়িতে শুধু তুমি আর আমি ছিলাম। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। আবার গত 2 দিন ধরে তুমি পার্কে আসনি, মানে তুমি বাসায় বসে আমার ডায়েরি পড়ছিলে। এটা ছিল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট ছিল রাইসার কথা। রাইসাকে জিজ্ঞাসা করাই সে সুন্দরভাবে বলেছে আমার সবুজ রঙের ডায়েরিটা তুমি দিনরাত এক করে পড়ো। আর কোনো প্রমাণ লাগবে তোমার?
আমি এবার বেশ লজ্জায় পড়েছি। শেষে কি না চোর উপাধি? আল্লাহ কিছু একটা করে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমি গালে হাত দিয়ে অসহায় লোক দিয়ে ঠোঁট উল্টিয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি। আমি লজ্জায় তো পড়েছি, কিন্তু সাথে রয়েছে এক বস্তা রাগ। আমাকে এভাবে থাপ্পড় মারতে পারল? বেটা ফাজিল, তোর জীবনে বিয়ে হবে না। হুহ। মনে মনে যখন এতগুলা বকা দিচ্ছি উনাকে, তখন আমাকে অবাক করে দিয়ে বলতে শুরু করলেন, আদ্র, তোমার কি আমাকে শাস্তি দেওয়া শেষ হয়েছে? আর না হলেও আমার সামনে থেকে শাস্তি দাও, মানা করব না, কিন্তু আমার চোখের আড়াল হওয়া যাবে না। এক ভ্রু উঁচিয়ে আমি কিছু না বলে চোখ পাকিয়ে ওখান থেকে চলে এলাম। রাগের চটে আমার গা জ্বলছে। বাসায় এসে প্রায় ঘণ্টা খানেক গোসল করেছি, তাও অসহ্য লাগছে। যে এক চর মেরেছে, আজ নির্ঘাত জ্বর আসবে। আজ 3 দিন জ্বরে ভুগে উঠলাম। জ্বরের জন্য না ভার্সিটি গিয়েছি আর না বাইরে। আপু তো সারাক্ষণ আমার পাশে ছিল, কিন্তু জানতে দেইনি জ্বরটা কেন এসেছিল। আদ্রর প্রতি এত রাগ উঠেছে যা বলার বাইরে। অসুস্থতার জন্য ফোনটাও ধরিনি, অফ করে ফেলে দিয়েছি রুমের কোনো জানি না এখন ফোনটা কই আছে। আমি আপুকে সহ সবাইকে বলেছি আমার জ্বরের খবর যেন কোনোভাবে আদ্র না জানতে পারে। জিজ্ঞাসা করলে বলবে ভালো আছি, ব্যাস। কিন্তু হয়তো কোনোভাবে আমার এই নিউজটা লিক হয়েছে। ব্যাস, পুরো সৈনিক দল নিয়ে বাসায় হাজির। এক একজনের কাছে এক একটা জিনিস দেখেই আমার রাগ লাগছে। এগুলোর কোনো মানে আছে? নিজেই থাপ্পড় দিয়ে জ্বর বাঁধিয়ে দিল, এখন আসছে সিম্প্যাথি দেখাতে। আমার রুমে এসে মাথার পাশে বসেছিল আর আমি মুখ ফিরিয়ে বসেছিলাম। অনেক চেষ্টাতেও যখন আমার মুখ থেকে কোনো কথা বের হয়নি, বেচারা রাগে খেয়ে আমার কপালে জোর করে একটা চুমু দিতে বের হয়ে গেছে। আর যাওয়ার সময় বলেছে, আদ্র, আমার জন্য ব্যথা পেয়েছ, এবার আমার পালা। ভ্রু কুঁচকে, মানে? আদ্র আমাকে কিছু না শুধু মুচকি হেসে বেরিয়ে গেল। আল্লাহই জানে এ কি করতে চলেছে। এবার তো আমার রীতিমতো টেনশন হচ্ছে। আমি তাড়াতাড়ি বাইরে এসে দেখলাম সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করাই কেউ কিছুই বলছে না। ভাইয়া? আদ্র কোথায়? ভাইয়া, জানি না। আমি প্রচণ্ড রেগে টেবিলের উপর থেকে পানির পট নিয়ে এগিয়ে গিয়ে এক প্রকার চিৎকার করে বললাম, তুমি বলবা নাকি অন্য পদ্ধতি অবলম্বন করব? সবাই বেশ ভয় পেয়েছে আমার কাণ্ডে, কিন্তু আপাতত এসবে আমার মন নেই। শুধু কানে বাজছে আদ্রর বলা শেষ কথা, এবার আমার পালা। লোকটা কি পাগল? আমাকে চর দিয়েছে আর আমি রাগ করে থাকতে পারবো না? রিডিকিউলাস। ভাইয়া, আমি আসলেই জানি না। হয়তো বাসায় গেছে। বাসার ঠিকানা দাও। আমি এক প্রকার ছুটে বেরিয়ে গেছি। আজ আদ্রকে যে কি করব আমি নিজেও জানি না। অসভ্য লোক। অসুস্থ রোগী দেখতে এসে আরও অসুস্থ বানিয়ে দিয়ে গেছে। আমি রাস্তায় শুধু ছুটছি। এর মধ্যে একটা সাইকেল দেখতে পেয়ে উঠে পড়লাম। কত স্পিডে যে সাইকেলটা চালিয়েছি নিজেই জানি না। আদ্রর বাসায় গিয়ে কোনো মতে ওড়নাটা সামলে নিয়ে দৌড়ে উপরে উঠে দেখি আদ্র নিজের হাতের অবস্থা খারাপ করে ফেলেছে, যে হাত দিয়ে আমাকে চর মেরেছিল। রক্তে দেয়াল রঙিন হয়ে গেছে, আর উনি এখনও হাতে বাড়ি দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে হাত চেপে খাটে বসিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, ফার্স্ট এইড বক্স কোথায়? আদ্র অবাক হয়ে আমার কাহিনী দেখছে। আমার চিৎকার করাই হাত দিয়ে দেখিয়ে দিল। আমি ফার্স্ট এইড বক্স নিয়ে হাতের ড্রেসিং করিয়ে দিয়ে আদ্রর দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছি।
আদ্র কিছু বলতে যাবে তার আগেই যত শক্তি ছিল গায়ে তা দিয়ে আদ্রর গালে বসিয়ে দিয়েছি এক চড়। আদ্র নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর আমি চিৎকার করে বলছি, কি ভাবো নিজেকে? তুমি আমাকে মারতে পারবা আর আমি রাগ করতে পারবো না? কেন? আর কিছু বলতে পারিনি। হয়তো আমার শরীর আর আমাকে সায় দেয়নি। চোখ খুলতেই নিজেকে এক অজানা রুমে আবিষ্কার করলাম। অনেক কষ্টে উঠে বসলাম। আমার শরীরে একদম শক্তি পাচ্ছিলাম না। এর মধ্যেই আদ্র ট্রেতে কিছু খাবার আর ওষুধ নিয়ে আসলো। আমাকে উঠতে দেখে মুচকি হেসে আমার পাশে বসল। আদ্র, তোমাকে কে বলেছে এই শরীর নিয়ে আমার বাসায় আসতে? আমি কিছু বললাম না, কিন্তু আমার হাতের ছাপ আদ্রর গালে স্পষ্ট। লাল হয়ে আছে। আদ্র খাবার বাড়ছিল। আমি আলতো করে আদ্রর গাল ছুঁয়ে দিতেই আদ্র আহ করে উঠল। আমি আতকে উঠলাম। আমার গায়ে এত শক্তি কোথা থেকে এসেছিল? আমি শুধু মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে বললাম, সরি। আদ্র আমাকে এভাবে সরি বলতে দেখে হেসে দিল। আমি ওভাবে থেকেই শুধু চোখ তুলে একবার আদ্রকে দেখলাম। আদ্র এখনো হাসছে। দু হাতে আমার গাল ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, আদ্র, আই এম সো সরি। মাই শ্যামবতী। আমি কেঁপে উঠলাম। কেন যেন ওর মুখে এই ডাকটা শুনে এত ভালো লাগলো যা বলার বাহিরে। এত আদুরে ডাক। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম। খেয়াল করলাম আমার গালটা ভিজে যাচ্ছে। আদ্রর হাতটা নিয়ে দেখি রক্তে গজ ভিজে গেছে। তাড়াতাড়ি করে আদ্রর হাতের গজ বদলে দিলাম। আদ্র আমার দিকে এখনো তাকিয়ে আছে। তা দেখে আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, কি? আদ্র মাথা নাড়িয়ে না বলল, এরকম পাগলামো আর করবেন না, মনে থাকবে? আদ্র মুচকি হেসে বলল, আদ্র, তাহলে তুমিও আর পাগলামো করবে না। ভ্রু কুঁচকে, আমি আবার কি পাগলামো করলাম? আদ্র, কি করেননি? ভ্রু নাচিয়ে, মানে? আদ্র, কিছু না। শুধু আমার ফোন ঠিক টাইমে ধরবে, মেসেজের রিপ্লাই দিবে। আর ব্যাস ব্যাস। আমি আপনার সব কথা শুনব, কিন্তু আমাকে নিয়ে ঘুরতে হবে। রাজি? উত্তেজিত হয়ে আদ্র গোমরা মুখ দুষ্টু হেসে, ভেবে বলছো সব কথা শুনবে? এবার আমার হুঁশ আসলো। কি বললাম আমি? আমতা আমতা করে, আমি ফোন কলসের কথা বলছি। আদ্র, হুম। হেসে বাসায় এসে দেখি আপু আর ভাইয়া ঝগড়া করছে। তাদের কথা শুনে বুঝতে পারলাম এটা রোমান্টিক ঝগড়া, তাই আর তাদের মাঝে যাইনি। রুমে গিয়ে রেস্ট করছি, তখনই আদ্রর ফোন এলো। আমাকে বাসায় দিয়ে সে চলে গিয়েছিল। আমি ফোন রিসিভ করে জানতে পারি সে বাসায় পৌঁছে গেছে। আদ্র, এই আফরা, এত আওয়াজ কিসের? আপু আর ভাইয়ার ঝগড়ার। ভাবলেশহীনভাবে। আদ্র, ঝগড়া মানে? ঝগড়া কেন করছে? চিন্তিতভাবে। আজব করছে ঝগড়া। তাদের মন চাইছে তাই ঝগড়া করছে। বাদ দেন। আদ্র, বাদ দেন মানে? কি নিয়ে ঝগড়া করছে? তাদের পার্সোনাল ইস্যু নিয়ে। আদ্র, সিরিয়াস কিছু? হুম, অনেক বেশি সিরিয়াস। গাড়ির ভিতরের কথা মনে আছে? ওইরকম টাইপ কিছু। আদ্র বোধহয় বেশ লজ্জা পেয়েছে। খুক খুক করে কাশতে লাগলো আর আমি হাসছি। বেচারা আগের বারও বেশ লজ্জা পেয়েছিল। দুপুরের দিকে আমার আবার জ্বর উঠেছিল, তাই সারা দুপুর ঘুমিয়েছি। এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আপু, ভাইয়ার একটা দাওয়াত আছে। বলতে গেলে সেখানে আজ রাতে তাদের কি পার্টি আছে, কিন্তু আমার জন্য যেতে চাইছিল না।
আমি জোর করে পাঠিয়েছি। সন্ধে 7:50। বাসায় একা আছি। খাওয়ার জন্য আজ নিজে রান্না করব, তাই আপুকে কিছু রান্না করতে দিইনি। চলে গেলাম রান্নাঘরে। হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। ভাত, গরুর কালো ভুনা, মুরগি ছোট ছোট টুকরা করে ঝাল করে ঝোল রান্না করেছি। রান্না করতে করতে প্রায় 10টা বেজে গেছে। তার মধ্যেই বাইরে তুমুল ঝড় শুরু হয়েছে। এত সাহস নিয়ে বলে তো দিয়েছি যে থাকতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে ভীষণ ভুল করেছি। বারবার বজ্রপাতের শব্দের জন্য আমি কান চেপে ধরছি। আপু ফোন দিয়েছিল, কিন্তু আমি সাহস করে বললাম থাকতে পারবো। সবাই এত আশা করে গেল আমার জন্য সব মাটি হবে, তাই আর কিছু বলিনি। এর মধ্যেই দরজায় কলিংয়ের শব্দ কানে এলো। এত রাতে কে এলো? আস্তে আস্তে আমার ভয় বাড়ছে। এক ঢোক গিলে আস্তে আস্তে দরজার কাছে এগুচ্ছি। দরজা খুলে আমি আদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ওর চোখগুলো এত লাল কেন? আদ্র আমার দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। আমি এখনো অবাক চোখে তাকিয়ে আছি। এত রাতে এখানে আসার মানে কি? আপু ভাইয়াও নেই। গেট লাগিয়ে ভিতরে গেলাম, দেখি আদ্র আমার বিছানায় বসে আছে। তখনই আবার জোরে বাজ পড়ল আর আমি কানে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে রেখেছি। আদ্র দৌড়ে আমার কাছে এসে বলল, আদ্র, আফরা, দেখো সব ঠিক আছে, ভয় পেও না। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আদ্র আমার হাত ধরেছে। ওই শরীর প্রচণ্ড গরম ছিল। আমি আতকে উঠে ওকে ধরি। আদ্র, আপনার শরীর প্রচণ্ড গরম, এদিকে বসুন। আমি আদ্রকে বসিয়ে থার্মোমিটার নিয়ে ওর জ্বর মাপলাম। 103 ডিগ্রি জ্বর। কি করব কিছুই বুঝতে পারছি না। আদ্র আস্তে আস্তে ঝিমুনি দিচ্ছে। আদ্রকে বিছানায় শুইয়ে দিয়ে একটা বাটিতে পানি নিয়ে আদ্রর কপালে জলপট্টি দিতে থাকি। আদ্র, আপনি এত জ্বর নিয়ে এখানে কেন এসেছেন? রাস্তায় আপনার কিছু হয়ে যেত। আদ্র এই অবস্থাতেও হাসছে। পাগল নাকি? আদ্রর কোনো হুঁশই নেই। কেবিনেট থেকে মোটা ব্ল্যাঙ্কেট নিয়ে আদ্রর গায়ে দিয়েছি। তাতেও কাঁপছে। আদ্রকে এখন ওষুধ খাওয়াতে হবে। হাতের গজটাও বদলে দিয়েছি। রান্নাঘর থেকে খাবার এনে আস্তে আস্তে আদ্রকে খাইয়ে দিয়ে 2টো প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়েছি। এর মধ্যেই কারেন্ট চলে গেল। এখন আমি কি করি? বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে আদ্রর জ্বর বাড়ছে। বালতিতে পানি এনে ওর মাথায় পানি ঢালছি। জ্বরের ঘোরে কত কিছু যে বলছে তার ইয়াত্তা নেই। আপুকে ফোন দিয়ে সব জানাই। আপু বলছে এই ঝড়ে কিভাবে বাচ্চা নিয়ে বের হবে, তাই হয়তো সকাল ছাড়া আসতে পারবে না। আর এদিকে আমি অসহায়ের মতো আদ্রকে নিয়ে পড়ে আছি। অনেক কষ্টে আদ্র ঘুমিয়েছে। আমার আর খাওয়া হয়ে ওঠেনি, তাই খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি। আদ্রর শরীর ঘামে ভিজে যাচ্ছে, তাই না চাইতে ওর শার্ট খুলে দিয়েছি। পাশে বসতে বসতে আমিও ঘুমিয়ে গেছি, কখন টের পাইনি। সকাল 4:45। আমি উঠে আদ্রকে চেক করে দেখি এখন আর জ্বর নেই। কি যে একটা রাত গেছে তা শুধু আমিই জানি। উঠে গোসল করে নিয়েছি। যতই হোক আদ্রর ঘাম বা মাথায় দেওয়া পানি লাগতে পারে শরীরে, তাই রিস্ক নিইনি। গোসল করে নামাজ পড়ছিলাম। তখনই হয়তো আদ্র উঠেছে। নামাজ শেষে সালাম ফিরাতেই দেখি আদ্র দেয়ালে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোনো রয়েছে এক চিলতে মুচকি হাসি।
আমি দোয়া পড়তে পড়তে জায়নামাজ গুছিয়ে রেখে আদ্রকে জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে? জ্বর আছে এখনো? কিছু লাগবে? আদ্র গোমরা মুখ অবাক হয়ে, তুমি সত্যি আছো? ভ্যাবাচ্যাকা খেয়ে, কি? আমি থাকব না কেন? আদ্র এবার আমার গাল ছুঁয়ে বলল, আদ্র, আমি তোমাকে কবে বিয়ে করলাম? আমি এবার বোকা বনে গেলাম। মানে, আমাকে কেন বিয়ে করবে? আপনি ঠিক আছেন? জ্বর বাড়েনি তো? কি আবোলতাবোল বলছেন? আদ্র, আবোলতাবোল মানে? এবার আদ্র দেখে সে আমাদের বাসায়, আর নিজের গায়েও কিছু নেই। আর কি লাগে? আমাকে প্রায় জোরেই জিজ্ঞাসা করছে। আদ্র, আমি এখানে কি করে এলাম? আমার শার্ট কোথায়? আমার এবার বেশ মেজাজ খারাপ হলো। মানে এটা কি? সারা রাত ধরে ওনার সেবা করলাম আর সকালে উঠে সব ওনার মেমোরি থেকে ডিলিট হয়ে গেল। বেশ রেগেই বললাম, আমি আপনাকে ইনভাইটেশন দিয়েছিলাম তো। তারপর আপনি এলেন আর গিফট হিসেবে আমাকে আপনার শার্ট দিলেন। দাঁতে দাঁত চেপে আদ্র গোমরা মুখ চোখ পিটপিট করে, মানে? আমি এবার অসহায় লুক নিয়ে একটা হাফ ছাড়লাম আর আদ্রকে কালকের সবকিছু ডিটেইলসে বললাম। কিন্তু ওনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে উনি বিন্দু মাত্র আফসোস করছে না, বরং খুশি হয়েছে আমাকে সারারাত জ্বালাতে পেরে। হায় কপাল! আদ্র ফ্রেশ হয়ে বেরিয়েছে। আমি আদ্রকে জায়নামাজ দিয়ে বললাম নামাজ পড়তে। তিনিও ভদ্র ছেলের মতো নামাজ পড়ে নিলেন। আমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করেছি। এখন কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই কালকের খাবার দিয়েই চালিয়ে দেব। আদ্রকে আসতে দেখে বললাম, আচ্ছা কালকে এখানেই কেন এসেছিলেন? আদ্র, এসেছিলাম তুমি একা আছো আর বাইরে প্রচুর ঝড় হচ্ছিল। ভেবেছি তুমি একা একা ভয় পাবে তাই। অপরাধী সুরে আর এসে আমার ভয় আরও বাড়িয়ে দিলেন। আদ্র করুণভাবে আমার দিকে তাকিয়ে ছোট্ট করে সরি বলল। আমি ওর সরি বলার স্টাইল দেখেই ফিক করে হেসে দিলাম আর বললাম, ইটস ওকে। এবার বলুন আমার রান্না কেমন হয়েছে? আদ্র, আমি কিভাবে বলবো? আমি কি খেয়েছি? আমি হাঁ করে আদ্রর দিকে তাকিয়ে আছি। আর কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ জিজ্ঞাসা করেও লাভ নেই। এর যে কাল রাতের কিছুই মনে নেই তা বেশ বুঝতে পারছি। কাল রাত থেকে কিছু খাইনি বলে আমার বেশ ক্ষুধা লেগেছে। আদ্রকে বললাম, আপনি এগুলো খেতে পারবেন নাকি নাস্তা বানিয়ে দেব? আদ্র আমাকে অবাক করে দিয়ে বলল, আদ্র, তুমিই তো বললে আমি কাল রাতে এগুলো খেয়েছি, তো এখন কেন পারবো না? তুমি দাও, আমি খেতে পারবো। আমি কিছু না বলে 2টা প্লেটে খাবার বেড়ে আদ্রকে ডাক দিলাম। দুজনেই খাচ্ছি, না খারাপ হয়নি। আদ্র তো বেশ মজা করে খাচ্ছে। আদ্র, এগুলো কি তুমি রান্না করেছ? খেতে খেতে, তো আর কে রান্না করবে? আদ্র, অনেক মজা হয়েছে, স্পেশালি এই কালো ভুনা। বিয়ের পর থেকে আর মেয়েদের হাতের রান্না খাবো না। তুমি রান্না করবে? কার বিয়ে? আদ্র গোমরা মুখ ভাবলেশহীনভাবে, তোমার আর আমার বিয়ে। আর আমি যদি না করে দিই? আদ্র গোমরা মুখ মুচকি হেসে, তুলে এনে বিয়ে করব। আমি না করলে কিন্তু বিয়েটা হবে না। আমাদের ইসলাম ধর্মে মেয়েদেরও সমানভাবে সম্মতি নেওয়া হয় বিয়ের জন্য যতটা ছেলেদের নেওয়া হয়। তাই বিয়ের ব্যাপারে জোর করলে হয় না। আমি মুসলিম ধর্মের বিষয়ে জানি তাই বলছি, অন্য ধর্মের বিষয়ে জানা নেই। তাই পাঠকরা কিছু মনে করবেন না।
আদ্র, হুম, সেটা ঠিক, কিন্তু আমার সামনে বসিয়ে তো রাখতে পারবো। আমার চোখের সামনে থাকবে এটাই তো অনেক। কথা বলতে বলতে দেখি আপু ভাইয়া এসে গেছে। দুইজনের কোলে পুচকু দুটো। আমি এগিয়ে গিয়ে ওদের কোলে নিয়ে শুয়ে দিয়েছি। আদ্র আর ভাইয়া একসাথে বেরিয়ে গেলেন। আর আমি ভার্সিটির জন্য রেডি হয়ে রওনা দিলাম। আজও ওই প্রফেসর আদিল জামানের ক্লাস ছিল। ঢাকা থেকে এখানে মাঝে মাঝে ক্লাস নিতে আসবে। আসলে বলতে গেলে উনি ভালোই পড়ায়। উনি সাইকোলজি অফ ইমোশন সাবজেক্টটা পড়ায়। কিন্তু আমি বুঝি না, আমার দিকে এভাবে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার কি মানে? আজব। ক্লাস শেষে প্রফেসর আমাকে ডাকলেন। আদিল, আচ্ছা, তোমার নাম তো আফরা, রাইট? ইয়েস স্যার। আদিল, তুমি তো ঢাকায় থাকো, তাই না? কে বলল আপনাকে? আদিল, কেউ বলেনি, জানতে পেরেছি। তোমার স্কুল, কলেজ সব ঢাকায়, তাই আন্দাজ করলাম। হুম। বাপের বাড়ি ঢাকায়? আদিল চমকে উঠে জিজ্ঞাসা করল। আদিল, বাপের বাড়ি মানে? ও মা, আপনি বাপের বাড়ি বুঝেন না? বাপের বাড়ি মানে আমার বাবার বাড়ি, যেটা উনি বানিয়েছে। আদিল, না, সেটা বুঝতে পেরেছি। তা তোমার কি শ্বশুর বাড়িও আছে? হুম, আছে। থাকবে না কেন? আদিল গোমরা মুখ, আতঙ্কিত চোখে, কি? কোথায়? উম্মু, তা তো বিয়ের পর জানতে পারব। তখন না হয় আপনাকে বলবো। উনি আমার কোথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে তা বেশ বুঝতে পারছি। আমি হেসে দিয়ে ওখান দিয়ে চলে এলাম। আমার সিক্স সেন্স বলে উনি আমার প্রতি ক্রাশড, বাট আমার কাছে পাত্তা পাবে বলে মনে হয় না। মনে মনেই এক দফা হেসে নিলাম। ভার্সিটি থেকে বের হতেই দেখি আদ্র দাঁড়িয়ে আছে। এই এক লোক, যা কিছুই হয়ে যাক, আমাকে ঠিকই নিতে আসবে। আমিও বন্ধুদের বাই বলে আদ্রর কাছে চলে গেলাম। গিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করলাম, আপনি আজকেও এই অসুস্থ শরীর নিয়ে এসেছেন? আদ্র, নিজের বউকে নিতে আসতে অসুস্থতা বাহানা হতে পারে না। হেসে, হইনি এখনো বউ, তাই দূরে। আদ্র হেসে দিয়ে বলল। আদ্র, হতে কতক্ষণ? ভ্রু নাচিয়ে আমিও হেসে দিলাম আদ্রর কথায়। কিন্তু দূর থেকে আদিল যে আমাকে পর্যবেক্ষণ করে ফুঁসছে তা আমার বা আদ্রর কারোরই জানা ছিল না। আজ আদ্র আমার সাথে বাসায় এসেছে। প্রতিদিন পুচকু দুটো আমার কোলে লাফ দিয়ে আসে, আর আজ আদ্র কোলে ঝাঁপিয়ে পড়েছে। আদ্র খুব আদর করে বাচ্চাদের। আমি মুগ্ধ চোখে ওদের দেখছি আর হাসছি। আমাকে তো এখন আর কেউ চিনবে না। থাক, আমি যে চকলেটগুলো এনেছি তা আমিই খেয়ে নিব। অসহায় ভাবে। আমার কথা শুনে রাইসা আর রাফিন দুইজনেই দৌড়ে আমার কাছে এসে গলা জড়িয়ে গালে চুমু দিল। আমি চকলেটগুলো ওদের হাতে দিব, এর মধ্যেই আদ্র অনেকগুলো চকলেট বের করে ওদের দিকে ধরে জিজ্ঞাসা করল নিবে কিনা। এখন বেচারা আমার পুচকু দুটো পড়ল বিপাকে। কার কাছে যাবে? রাইসা আমার থেকে চকলেট নিয়ে গালে চুমু দিল, আর রাফিন আদ্রর থেকে চকলেট নিয়ে ওর গালে চুমু দিয়ে দুইজনেই দৌড় লাগাল। ওদের কাহিনী দেখে আমরা সবাই হেসে দিলাম। আপু তো তখন থেকে আদ্রর খাতিরদারিতেতে লেগে পড়েছে, যেন নতুন জামাই। হুহ, তখন থেকে আপুকে জ্বালাচ্ছি যে করেই হোক আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে। ব্যাস, বাচ্চাদের মতো পা নাচাচ্ছি আর বায়না করছি। আর আপু কিছু না বলে তার মতো কাজ করে যাচ্ছে।
আদ্র আমাকে এরকম করতে দেখে ভ্রু কুঁচকাল আর ভাইয়াকে জিজ্ঞাসা করল, আদ্র, আচ্ছা ভাইয়া, আফরা এমন করছে কেন? ভাইয়া হেসে দিয়ে উত্তর দিল, ভাইয়া, ও এরকমই। কিছু চাই মানে চাই, যতক্ষণ না পাবে ততক্ষণ এরকমই করবে। আদ্র গোমরা মুখ মুচকি হেসে, তাই বলে এভাবে বাচ্চাদের মতো লাফালাফি? ভাইয়া, আফরা হাতে পায়েই বড় হয়েছে। আমাদের কাছে তো এখনো সেই লিটল আফরা। আগে এর থেকে বেশি কিউট ছিল, আর এখন হয়েছে সুন্দর। আদ্র, আমার চেয়ে ভালো কে জানে? বিড়বিড় করে। ভাইয়া, কিছু বললে? আদ্র, না ভাইয়া। তা এত নাচানাচি কেন? ভাইয়া কিছু বলার আগেই আমি বলে উঠি, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, ব্যাস। আপু অসহায় লুক নিয়ে ভাইয়া আর আদ্রর দিকে তাকিয়ে আছে, আর আমি আমার জেদ ধরে বসে আছি। বাচ্চাগুলো ঘুমায় নয়তো দলটা ভারী হতো। কি আর করার, আমাকেই আন্দোলন চালিয়ে যেতে হবে। আদ্র কি যেন ভেবে বলল, আদ্র, ওকে, আমার সাথে যাবে? আমার সাথে গেলে ঘুরতে পারবে, নয়তো কেউ নিয়ে যাবে না। আমি আপনার সাথে কেন যাব? আদ্র গোমরা মুখ ভ্রু কুঁচকে, কেন যাবে না? আমি অচেনা মানুষের সাথে যাই না। মুখ ঘুরিয়ে। আদ্র গোমরা মুখ অবাক হয়ে, আমি অচেনা মানুষ? না, একদম অচেনা না, একটু একটু চিনি। আদ্র, আমার সাথে গেলে চলো, নয়তো কেউ নিয়ে যাবে না। কেন আপু নিয়ে যাবে? আপু, আদ্রর সাথে গেলে যা। আমার সময় নেই। রাইসার স্কুলে প্যারেন্ট মিটিং আছে, আমার সেখানে যেতে হবে। আমি কিছুক্ষণ ভেবে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিলাম। আদ্র একটু বাঁকা হাসল, যার কিছুই আমি বুঝিনি। কেন হাসল? পরদিন সকাল সকাল আমি রেডি হয়ে বসে আছো। আজ ভার্সিটি যাব না, ঘুরতে যাব। কিছুক্ষণ পরই আদ্রর আগমন ঘটল। আমাকে নিয়ে বেরিয়ে পড়ল চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আদ্র নিজের গাড়ি সাথে নিয়েছে, নয়তো ঘুরে মজা পাওয়া যাবে না। আমার এক্সাইটমেন্ট দেখে আদ্র হেসে দিয়েছে। আদ্র, তোমার মতো প্রকৃতি প্রেমী তাও মেয়ে খুব কম দেখেছি। তুমি সত্যিই অনন্যা। আমি অনন্যা কেন হব, আমি তো আফরা। কিউট ফেস বানিয়ে। আদ্র গোমরা মুখ হেসে দিয়ে, হ্যাঁ, কিন্তু এই অনন্যা মানে অন্যরকম, সবার চেয়ে আলাদা। বুঝেছ? হুম। আচ্ছা, এই সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে কিছু জানেন? আমি কিছুই জানি না, তবে আজ জানব। আদ্র, চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এখানে সহস্রধারা আর সুপ্তধারা নামে দুইটা জলপ্রপাত আছে। মিরসরাই অংশে রয়েছে খৈয়াছোড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তছোড়া, বাঘবিয়ানি, বোয়ালিয়া, অমরমাণিক্য সহ অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পশ্চিম দিকে মহামায়া, মিঠাছড়া সহ আরও কয়েকটি ছড়া ও ঝর্ণা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বর্তমানে মহামায়া ছড়ার উপর একটি রাবার ড্যাম নির্মিত হয়েছে। এই লেক দেশের দ্বিতীয় বৃহত্তম লেক। তাছাড়া নীলাম্বর হ্রদ নামে একটি মনোরম লেক এর পাদদেশে অবস্থিত। এই পাহাড়ের নিচে সীতাকুণ্ড ইকো পার্ক আছে। তোমাকে নিয়ে যাব। ওয়াও, আপনি তো অনেক কিছু জানেন। নিশ্চয়ই সব জায়গায় ঘোরা হয়েছে?
আদ্র, তা মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে। আর এখন তো এমনিতেও কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমরা সীতাকুণ্ড পৌঁছাই। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আদ্র আমাকে চন্দ্রনাথ পাহাড়টার সম্পর্কে বলছিল আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছিল। প্রকৃতির মাঝে এলে আদ্রকে অন্যরকম সুন্দর লাগে আমার কাছে। আমি মুগ্ধ হয়ে প্রকৃতির সাথে সাথে আদ্রকেও দেখছি, আর সে ব্যস্ত আমাকে সব তথ্য দিতে। চন্দ্রনাথ পাহাড়ে ঘুরে এর নিচে অবস্থিত ইকো পার্কে এসেছি আমরা। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে 808 হেক্টর জমি নিয়ে এই অভয়ারণ্যটি গঠিত। পার্কটি 2টি অংশে বিভক্ত। 1000 একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক এলাকা। এখানে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য বিদ্যমান। ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এই ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান। মূল ফটক পেরিয়ে একটু এগুলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ। কবি এসেছিলেন পাহাড়ের এই জনপদে। এরই বিস্তারিত লেখা আছে স্তম্ভটির পাশে সাঁটানো সাইনবোর্ডে। এর কিছুদূর এগোলে ম্যাপে পার্কটির দর্শনীয় স্থান নির্দেশিত রয়েছে। সেখানে নির্দেশিত পথ ধরে 1.5 কিলোমিটার এগোলে সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড, সুপ্তধারা ঘুমিয়ে পড়ি জেগে উঠি বর্ষায়। এরপর প্রায় 1 কিলোমিটার পাহাড়ি ট্রেইল পেরিয়ে দেখা পাবেন অনিন্দ্যসুন্দর ঝর্ণা, সুপ্তধারা আবার 1 কিলোমিটার পর্যন্ত গেলে চোখে পড়বে সহস্রধারা ঝর্ণার সাইনবোর্ড। এই 1 কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিম চত্বর। সেখানে সেট করা চেয়ারে বসে দূর সমুদ্রের রূপ চোখে পড়বে। সহস্রধারা ঝর্ণা দেখে এসে বোটানিক্যাল গার্ডেনের উত্তরে গেলে চোখে পড়বে পাহাড় আর পাহাড়। সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা থেকে বহমান জলকে কৃত্রিম বাঁধ তৈরির মাধ্যমে গড়ে তোলা হয়েছে কৃত্রিম লেক। এ পার্কটির মূল আকর্ষণ চন্দ্রনাথ মন্দির। টিকিট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত 5 কিলোমিটারের পথ পায়ে হেঁটে অথবা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। মন্দিরের নিচে থেকে পাহাড়ি পথে খাড়া সিঁড়ি বেয়ে উঠলে দেখা মিলবে মন্দিরের। সনাতন ধর্মাবলম্বীরা পূজায় মগ্ন থাকেন এখানে। ফাল্গুনে শিব সংক্রান্তি পূজার সময় দেশ বিদেশের বৈষ্ণবীদের কীর্তনে মুখর হয়ে ওঠে পুরো চন্দ্রনাথ। এখানে চোখ পড়বে পাহাড়ে জন্মানো নানা প্রজাতির ফুল। এখানে রয়েছে দুর্লভ কালো গোলাপসহ প্রায় 35 প্রকার গোলাপ, জবা, নাইট কুইন, পদ্ম, স্থলপদ্ম, নাগবল্লী, রঙ্গন, রাধাচূড়া, কামিনী, কাঠমালতী, অলকানন্দা, বাগানবিলাস, হাসনা হেনা, গন্ধরাজ, ফণিকা মিলে রয়েছে 150 জাতের ফুল। এখানে পাহাড়ের বাঁকে বাঁকে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি আর বন্যপ্রাণীর। পার্কটিতে রয়েছে মায়া হরিণ, বানর, হনুমান, শূকর, সজারু, মেছোবাঘ, ভালুক, বনরুই ও বনমোরগ। এছাড়াও আছে দারাস, গোখরা, কালন্থী, লাউডগা সহ নানা প্রজাতির সাপ ও জলজ প্রাণী। আমি আর আদ্র সারাদিন ঘুরেছি। দুপুরে ওখানকার একটা হোটেলে লাঞ্চ করেছি। পরিবেশটা খুব সুন্দর। যত দেখি তত আরও দেখতে ইচ্ছে হয়। অসাধারণ একটা জায়গা। এর জন্য অবশ্যই আদ্রকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। সারাদিন ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি। আজ প্রকৃতি বিলাসের সাথে সাথে 2-1টা ছবিও তুলেছি স্মৃতি হিসেবে। আমি গাড়িতে বসে আজকের মুহূর্তগুলো মনে করছি আর মুচকি মুচকি হাসছি।
আদ্ররও একই অবস্থা, কারণ আজ আদ্র আমাকে আই লাভ ইউ বলেছে। আদ্র আমাকে হাত দিয়ে ইশারা করে দূরের দৃশ্য দেখাচ্ছিল। আমার মধ্যেও অনেক এক্সাইটমেন্ট ছিল, বিধায় বুঝতে পারিনি আদ্র আমার অনেকটা কাছে দাঁড়িয়ে, হয়তো আদ্রও খেয়াল করেনি। আদ্র আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আদ্র, জানো এই প্রকৃতির মতো আরেকটা সত্যি আছে, দ্যাট আই লাভ ইউ। যা শোনা মাত্র আমার পুরো শরীরে শিহরণ দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে জাস্ট আদ্রর কথা শুনছিলাম। হয়তো বোঝার চেষ্টায় ছিলাম প্রকৃতি আমাকে কি বলে। আমাকে বাসায় পৌঁছে দিয়ে আদ্র নিজেও বাসায় চলে গেছে। আর আমি বাসায় পৌঁছে থেকে শুধু মুচকি মুচকি হাসছি। আমার শুধু ওই মুহূর্তগুলোই মনে পড়ছে। আসতে আসতে আমাদের প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। আপু আমাকে এত খুশি দেখে হয়তো কিছু আন্দাজ করেছে। সেও খুব খুশি আমাকে খুশি দেখে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা নিয়েছি সুমিকে কল করব বলে। কিছুক্ষণ রিং বাজতেই সুমি কলটা রিসিভ করল। সুমি, হ্যাঁ আফরা বল। কেমন ঘুরলি? ভালোই। আজ ভার্সিটিতে কি হয়েছে? সুমি, কি হয়েছে? উফ, খুবই বাজে দিন গেছে। কেন? কি হয়েছে? চিন্তিত সুরে। সুমি গোমরা মুখ হাফ ছেড়ে, শোন তাহলে। সুমির কথা মতে ক্লাসে সুমি, নিপা, আয়ান, আবির সহ সবাই মোটামুটি উপস্থিত ছিল। আজও ওই প্রফেসর আদিলও ক্লাস ছিল। আজ ক্লাসে আসার পর ওনার মুড একদমই ঠিক ছিল না। তার উপর আমি উপস্থিত না থাকায় ওনার মেজাজ আরও বিগড়ে গেল। সবার সাথেই আজ খুব রুড বিহেভ করেছে। তাতে আমার কি? আমি তো ছিলাম না। কিন্তু আমি কেন যাইনি তার জন্য মোটামুটি জেরা করেছে আমার বন্ধুদের। তারাও কম যায় না। সোজাভাবে আয়ান বলে দিয়েছে, আয়ান স্যার, আফরা তো ওর বরের সাথে ঘুরতে গেছে। তার এই একটা কথা যে কতটা এফেক্ট করেছে তা বলার বাইরে। বজ্রকণ্ঠে বলে উঠেছে, আদিলও, ওর বিয়ে হয়েছে কবে? আয়ান গোমরা মুখ থতমত খেয়ে, স্যার হয়নি কিন্তু হবে। আদিলও গোমরা মুখ রেগে, বিয়ে ছাড়াই ঘোরাঘুরি? আয়ান, সমস্যা কি? ফিয়ন্সি হয়। আয়ানও খুব ভালো করে আদিলও ইঙ্গিত বুঝে গেছে তাই একটু বানিয়েও বলেছে কথাটা। কথাটা শুনে রীতিমতো চটে গিয়েছিল আয়ানের উপর। কি সাংঘাতিক! এ নিয়ে সে প্রিন্সিপালের সাথেও কথা বলেছে। বিষয়টা এখন রীতিমতো খুবই জটিল হয়ে যাচ্ছে। আদ্রকে বিষয়টা জানাতে হবে। সুমির সাথে কথা বলা শেষ করে ডিনার করে নিয়েছি। রুমে এসে দেখি আমার ফোনটা বিরতিহীনভাবে বাজছে। আর লোকটারও কোনো কাণ্ডজ্ঞান নেই। ফোনটা যখন তুলছে না তার মানে তো সে বিজি থাকতে পারে না। আর ধৈর্য কই? গিয়ে ফোনটা তুলতেই খুব সুন্দরভাবে কিছুক্ষণ আদ্রর স্পেশাল বাণী শুনলাম। যেমন, আদ্র, ফোনটা মানুষ কেন রাখে? অবশ্যই কাজের সময় বা কেউ কল করলে তা রিসিভ করতে, রাইট? শ্যামবতী, আমি কিছু বলার সুযোগ পাচ্ছি না, তাই একটু জোরেই বললাম, আমি কি কিছু বলার সুযোগ পাব, জনাব? আদ্র এবার চুপ করে ছোট্ট করে বলল, আদ্র, বলো। আমি ডিনার করছিলাম, তাই ফোন পিক করতে পারিনি। এখন বলুন আপনার অভিযোগ। আদ্র একটু হেসে খুব নেশাক্তভাবে বলল, আদ্র, আমার অভিযোগ শুনতে যে আমার কাছে আসতে হবে। খুব কাছে আসবে? আমি একটু কেঁপে উঠলাম।
এই লোকটা একদিন আমায় নির্ঘাত খুন করবে। এভাবে কেউ বলে? আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কিন্তু আদ্রর মাঝে একটু পরিবর্তন পেলাম না। আবার শুরু করেছে নিজের অসভ্য কথা। আদ্র, কি হলো বলছো না যে? আপনি আপনার এই অসভ্য কথা থামাবেন নাকি আমি ফোনটা কেটে দেব? আদ্র, দাঁড়াও। একবার বিয়েটা হইতে দাও, তারপর অসভ্য কথা, কাজ সবকিছুর সাথে পরিচয় করাবো। জাস্ট ওয়েট এন্ড সি। আমি চুপ করে আদ্রর কথা শুনছি। এছাড়া আমার আর কোনো কাজ নেই। এবার আমার হঠাৎ খেয়াল হলো আদ্রকে আদিল কথাটা বলা প্রয়োজন। আদ্র, আপনার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা ছিল। আদ্র হুম বলে ফেল। উইয়ে প্রফেসর মি আদিল জামান আছে না? উনি মেবি আমার প্রতি দুর্বল। আদ্র, তুমি কি করে বুঝলে? আচ্ছা, আপনি কি ভুলে যান আমি একটা মেয়ে? একটু রেগে। আদ্র, আচ্ছা রাগ করো না। ভুলিনি আমি। কি হয়েছে ডিটেইলসে বলো। তারপর আমি আদ্রকে আজকের ঘটা সব কথাই বললাম। সব শুনে আদ্র কিঞ্চিত ভ্রু কুঁচকালেন, যা আমি দেখিনি কিন্তু কিভাবে যেন অনুভব করেছি। পরের দিন ভার্সিটি পৌঁছে আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম একটা কথা শুনে। এই প্রফেসর আদিলও যেখানে মাসে 2টা ক্লাস করাতো এখন থেকে তিনি সপ্তাহে 2টা ক্লাস নেবেন। ক্লাসে ঢুকতে না ঢুকতেই প্রিন্সিপালের ডাক পড়ল। গিয়ে সাধারণভাবেই আমি তাকে সম্মান প্রদর্শন করলাম। সে আমাকে দেখে মুচকি হাসল। আমিও তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আদিলও এবার বেশ গম্ভীরভাবে প্রিন্সিপাল স্যারকে ওই কথাটা আবার মনে করাল। প্রিন্সিপাল গোমরা মুখ গলা খাকারি দিয়ে, তো মিস আফরা তাবাস্সুম তুরফা, আপনি ক্লাস বাঙ্ক দিয়ে বরকে নিয়ে ঘুরে বেড়ান? কি? বরকে নিয়ে ঘুরে বেড়াই মানে? প্রিন্সিপালের বলার আগেই আদিলও তার কথা শুধরে দিয়ে বলল। আদিলও, বর নয় স্যার, এমনই একটা লোক। আমি এর মধ্যেই বলে উঠি, এক্সকিউজ মি, এমনই একটা লোক মানে? ভ্রু কুচকে। আদিলও, তার মানে স্বীকার করছো যে ঘুরতে গিয়েছিলে? মানা কখন করলাম? প্রিন্সিপাল, তা আপনি কেমন ঘুরলেন? মৃদু হেসে। মুচকি হেসে, হুম অনেক ভালো। ট্যুরিস্ট গাইডটা ভালো ছিল। প্রিন্সিপাল স্যারও হেসে দিল। আদিলও চটে গিয়ে বলল, আদিলও, স্যার, আমি আপনাকে ওর নামে বিচার দিয়েছি আর আপনি জিজ্ঞেস করছেন ট্যুর কেমন ছিল? এর মধ্যেই আগমন ঘটল আদ্রর। আদ্র, তাহলে কি জিজ্ঞাসা করবে, প্রফেসর মি আদিলুজ্জামান? আদ্রকে দেখে যে প্রফেসর বেশ অবাক হয়েছে তা তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আদ্র বাঁকা হেসে প্রিন্সিপাল স্যারকে গিয়ে হাগ করল। আমার মুখেও হাসি কিন্তু হাসি নেই আদিল মুখে। সে অবাক চোখে চেয়ে আছে। প্রিন্সিপাল স্যারের দিকে প্রশ্নবোধক চোখে তাকাতে স্যার হেসে উত্তর দিলেন, প্রিন্সিপাল, প্রফেসর, মিট মাই সান ক্যাপ্টেন আরফান চৌধুরী আদ্র, এন্ড শি ইস মাই উড বি ডটার ইন লো আফরা তাবাস্সুম তুরফা। কাল আদ্র নিজে এসে আফরার ছুটি নিয়ে গেছে। তাই আই থিঙ্ক আর কোনো সমস্যা হবে না আপনার? আদিলও বেশ লজ্জায় পড়ে গেল। কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আদিলও, ইয়েস স্যার, সরি, বলেই ওখান থেকে বেরিয়ে গেল। কেননা এখানে যে ওনার কোনো ভূমিকা নেই তা তিনি সুন্দরভাবে বুঝে গেছে। আঙ্কেল আমাকে ইশারা করে কাছে ডাকলেন। আমি এগিয়ে গেলে আমাকে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিয়ে জিজ্ঞাসা করলেন, আঙ্কেল, কেমন আছো মাই প্রিন্সেস? অল সেট। বাট আঙ্কেল, তুমি কি একটু সিরিয়াস ভঙ্গিতে বলতে পারতে না? মজা পেলাম না।
আমার কথা শুনে আদ্র আর আঙ্কেল দুইজনেই হেসে দিল। এবার আমি বলি আসল কাহিনী। রাতে যখন আদ্রকে সবটা বললাম তখন সেই রাতে আদ্র আমাকে নিয়ে তার বাবার বাসায় যায়। আসলে আদ্র ক্যান্টনমেন্টে থাকলেও আঙ্কেল আন্টি নিজেদের বাড়িতে থাকে। আদ্র সেখানে মাঝে মাঝে থাকে। কাজের জন্য বেশিরভাগ সময় ক্যান্টনমেন্টেই থাকে। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমাদের দুই পরিবারই আমাদের বিয়ের বিষয় জানে। শুধু আমি জানতাম না। আঙ্কেলকে দেখে আমি 440 ভোল্টের ঝটকা খেয়েছিলাম। কারণ আমার হবু শ্বশুরই হলো আমার প্রিন্সিপাল। আমি আদ্রর দিকে তাকালে দেখি সে মুচকি মুচকি হাসছে। কি পাজি! তারপর সব কথাই বলে আদ্র। আর আঙ্কেল তো আমায় রীতিমতো প্রিন্সেস ডাকে। তারপর আমরা আজকের প্ল্যানটা বানাই। আন্টি তো আমাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। আদ্র তাদের একমাত্র সন্তান। তাই এখানেও আমার আদর বরাবরের মতো এক্সট্রা। অনেকক্ষণ কথা বলার পর আমি ক্লাসে চলে যাই। আদ্র আমাকে কপালে চুমু দিয়ে বায় বলে চলে যায়, যা নজর এড়ায়নি প্রফেসরের। আমার বন্ধুগুলোও ছিল। কিন্তু পার্থক্য হল, ওরা ছিল ভীষণ খুশি। সারাটা ক্লাসই প্রফেসর আমার প্রতি ক্রুদ্ধ ছিল। তাতে আমার কি? আজ আদ্র একটু দেরি করেই এসেছে আমাকে নিতে। হয়তো কাজের চাপ বেশি। গাড়িতে বসে আমি আদ্রকে বললাম, আচ্ছা, এত ব্যস্ততার মধ্যে কেন আমাকে নিতে আসতে হবে? আদ্র, আমি তোমাকে জিজ্ঞেস করছি। না, তা করেননি। কিন্তু বলাটা আমার নৈতিক দায়িত্ব। আদ্র, আজ মা তোমাকে বাসায় যেতে বলেছে। আমার দিকে ফিরে ভ্রু কুঁচকে, কেন? আদ্র, যেভাবে দুইজনে ভাব পাতিয়েছ, আমি ভয় আছি বিয়ের পর তোমাকে ভাগে পাব তো। করুণ ভাবে। আমি ওর কথা শুনে ফিক করে হেসে দিলাম। আদ্র হেসে দিয়ে গাড়ি চালানো শুরু করল। বিকালে আপুকে নিয়ে যাব। এখন ভালো লাগছে না। আই নিড টু বি ফ্রেশ। আদ্র, আর ইউ ওকে আফরা? ইয়াহ, জাস্ট। আদ্র হয়তো বুঝতে পেরেছে, তাই বলল, আদ্র, ইটস নর্মাল। বিইজি। আমি একবার আদ্রর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলি। আসলে আমার মাথাটাও একটু ব্যথা করছিল। আদ্র আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। এত বারণ করলাম তাও শুনল না। কি আর করার? তার মতে আমি না খেয়ে থাকি, তাই এমন মাথা ব্যথার সাথে অন্য কারণ তো আছেই। অগত্যা আমাকে আদ্রর কথা শুনে খাবার খেতে হলো। খারাপ হিসেবে আদ্র একদম নর্মাল ফুড অর্ডার করেছে, নয়তো কিছুই খেতে পারতাম না। খাওয়া শেষ করে আদ্র আমাকে বাসায় পৌঁছে দিল। যাওয়ার আগে বলল, আদ্র, আজ বাসায় যেতে হবে না। আমি মাকে বলে দেব তুমি অসুস্থ। না, না, সমস্যা হবে না। আমি পারবো যেতে। আদ্র, মোটেও না। তুমি আজ সারাদিন রেস্ট করবে। কাল রেডি হয়ে এসো, ভার্সিটি শেষে নিয়ে যাব। ওকে। আজ আসলে এমনেতেও খারাপ লাগছিল, তাই আমিও আর কথা বাড়াইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিয়েছি। রাত 8:10। রাইসাকে পড়াতে বসেছি, কিন্তু উনি এক এক সময় এক এক বাহানা দিয়ে পড়া থেকে উঠে যাচ্ছে। আর আমি প্রথমে ভালোমতো বললেও যখন দেখছি কোনো কাজই হচ্ছে না, বেচারি খেলো এক ধমক আমার কাছে। তাতেও তার মন খারাপ হয়নি। সেই উঠে আমার কাছে এসে গালে চুমু দিয়ে জিজ্ঞাসা করে, রাইসা, মিমি, রাগ কমেছে? আমি আর কি করব? এত সুন্দর করে বললে কেউ রাগ করে থাকতে পারে। আমিও রাইসাকে চুমু দিয়ে বললাম, রাগ করিনি, তবে আমার কথা মতো না পড়লে রাগ করব।
রাইসাও আমার কথা শুনে লক্ষ্মী বাচ্চার মতো পড়তে বসেছে আর দুষ্টুমি করেনি। রাইসাকে পড়াতে বেশ মগ্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ আদ্রর ফোন আসায় চমকে উঠলাম। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আদ্র সালামের উত্তর দিল। আদ্র, কি করছিলে? রাইসাকে পড়াচ্ছি। কেন, কোনো প্রয়োজন ছিল? আদ্র, কেন? তোমাকে প্রয়োজন ছাড়া ফোন দিতে পারি না? আজাইরা কথা প্যাচান কেন? আমি এমনই জিজ্ঞেস করছি। আদ্র, আরে রাগ করো কেন? আমিও মজা করেছি। হুম। আদ্র, ডিনার করছো? আরে না, সন্ধ্যার নাস্তায় একটু আগে খেয়েছি। আপনি খেয়েছেন? আদ্র, হুম, খেয়েছি। আজ অনেক কাজ ছিল। বোধহয় রাতেও ইউনিটে থাকতে হবে। তাই বলে কি একটু রেস্টও নিবেন না? আদ্র, সমস্যা নেই, অভ্যেস আছে। কাল আপনাকে আসতে হবে না। আমি একাই ভার্সিটি চলে যাব। আদ্র, একদম না। আমিই নিয়ে যাব। শুধু তুমি রেডি থেকো। কিন্তু? আদ্র, কোনো কিন্তু নয়। ওই টাইমটাই তো তোমার সাথে আমার থাকা হয়। তাও তুমি চাও না? এমন কিছু নয়। আমি তো আপনার জন্যই। আদ্র, আর আমিও আমার জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ঠিক। কিন্তু এখন রেস্ট করুন, পরে কথা বলবো। আদ্র, আমি রেস্টই করছি। এভাবে কথা বলে? আদ্র, তোমার কথা শুনলেই আমার অর্ধেক রেস্ট হয়ে যায়। এমা, আপনার তো তাহলে মানসিক রোগ আছে। আমার ভয়েস শুনলে আপনি ঠিক হয়ে যান। আদ্র, না গো প্রিয়সী, এটা মানসিক রোগ নয়, এটা প্রেম রোগ। নেশাক্ত কণ্ঠে, আর এই প্রেম রোগের জন্যই এত কিছু। এই প্রেমের টানেই আপনি আমার কাছে এসেছেন। বলছে আপনাকে? আমি তো এখানে পড়তে এসেছি। আদ্র, আচ্ছা মানলাম পড়তে আসছো। তাহলে এই শহরেই কেন? কোথাও না কোথাও রিজনটা আমি। তখন তো আপনাকে চিনতামও না। আদ্র, চিনতে না তো কি হয়েছে? মনের কানেকশন তো ছিল। আমি তো তোমাকে চিনতাম। হুহ। পরদিন সকালে যথারীতি আদ্র এসে বাসার নিচে দাঁড়িয়ে আছে। আমি নেমে গাড়ির কাছে যাচ্ছি এমন সময় একটা মেয়ে ধূপ করে আদ্রর গায়ের উপর পড়ল। আদ্র নিচে পড়তে পড়তে সামলে নিল। মেয়েটাকে পর্যবেক্ষণ করে দেখলাম বেশ মডার্ন। টাইট ফিট জামা পরেছে। আদ্র তাড়াতাড়ি মেয়েটাকে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, কি প্রবলেম? মেয়েটা সরি বলে বলল স্লিপ করে পড়তে গিয়ে আদ্রকে ধরে ফেলেছে। যেহেতু পাহাড়ি অঞ্চল তাই রাস্তায় উঁচু নিচু তো থাকবেই। আমি মেয়েটার কথা বলার ভঙ্গি দেখে একটু হেসে দিলাম। গাড়িতে বসতে বসতে আদ্রকে চলে আসতে। আদ্র ড্রাইভিং সিটে বসে সিটবেল্ট লাগাচ্ছিল। আমি তো সামনেই বসা। মেয়েটা হঠাৎ বলল, মেয়েটা, আমাকে একটু লিফট দেওয়া যাবে? কোথায় যাবা তুমি? ভাবলেশহীনভাবে। মেয়েটা, আসলে আমি উনার কাছে লিফট চেয়েছি। তোমার সাথে তো কথা বলিনি। এই মেয়ে যে চরম বেয়াদব তা এর কথায় দিব্যি বোঝা যাচ্ছে। কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলব তার আগেই আদ্র বলল, আদ্র, আমি বেয়াদব মানুষকে লিফট দেই না। আর ওর এখানে কথা বলার 100% রাইট আছে। শি ইজ মাই ওয়াইফ। নাও ইউ গেট লস্ট। বলেই আদ্র গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে এলো। আমি পিছনে উকি দিয়ে দেখি মেয়েটা পা নাচাচ্ছে। আমি দেখেই হেসে দিলাম। আদ্রকে হাসতে হাসতে বললাম, মেয়েটা এতক্ষণ মিথ্যে কথা বলছিল। আদ্র, তুমি কি করে জানলে? আর তোমার জেলাস ফিল হয়নি? আমি সাইকোলজির স্টুডেন্ট।
এই মেয়ের ভাবভঙ্গি দেখেই বলতে পারবো এর মনের কথা। আর আপনারও। তাই উল্টাপাল্টা চিন্তা আনলে আমিই আগে জানব। সো এখানে জেলাস ফিল হওয়ার কিছু নেই। আদ্র আমার কথা শুনে অবাক চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফিক করে হেসে দিল। ভার্সিটি এসে আদ্রকে বাই বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে বাইরে বের হতেই প্রফেসর মি আদিল জামান আমাকে ডাকলেন। আমিও ভদ্রতার খাতিরে গিয়েছি। ওনার কথা শুনে আমি অবাক। আদিল, আফরা, আই এম সরি। আসলে তোমাকে এভাবে অপমান করতে চেয়েছি। আই এম সো সরি। ইটস ওকে স্যার। আমি বুঝতে পেরেছি। আদিল, আসলে সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করতাম, তাই হয়তো এতটা রিয়েক্ট করেছি। ইটস ওকে স্যার। আমি ভেবেছি হয়তো নতুনভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন। বাট আই ওয়াজ রং। প্রফেসর একটু হেসে দিয়ে বললেন। আদিল, টিন এজের সময়টা পার করে এসেছি। আর আমি একজন প্রফেসর। এত নিচু মন মানসিকতা আমি পোষণ করি না। বাট তোমার মনে হওয়াটা স্বাভাবিক। আই থিঙ্ক আজকে কথা বলার পর এটা মনে হবে না। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সম্বোধন করলাম। আজ আসলেই খুব খুশি লাগছে। এই প্রফেসর এতটাও ভিলেন নয়। ভার্সিটি শেষে আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মুখের হাসিটা যেন আরও বৃদ্ধি পেল। আমার হাসি দেখে আদ্র হেসে আমাকে জিজ্ঞাসা করল, আদ্র, আজ এত হাসির কারণ? প্রেমের টানে। চলবে।